আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন সরকার আজ যাত্রা শুরু করলো। এই সরকারের মধুচন্দ্রিমা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। গত কয়েকদিন থেকে সারা দেশে এই পরিবর্তন, এই গণ অভ্যুত্থানকে ঘিরে ব্যাপক আবেগ, ভালোবাসা, উচ্ছ্বাস, তার পাশাপাশি বেশ কিছু উদ্বেগ উৎকণ্ঠার কাজ হয়েছে যখন নাকি ব্যাপক সহিংসতা, লুটতরাজ হয়েছে এবং মানুষের জীবন এবং মালের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তা সত্ত্বেও মানুষের মধ্যে যেহেতু একটি পরিবর্তন প্রত্যাশিত ছিল, সেই পরিবর্তনটা হওয়াতে মানুষ আবেগে ভেসেছে কয়েকদিন। তারা রাস্তায় রাস্তায় গান করেছে, নেচেছে। ছাত্রছাত্রীরা যেভাবে মানুষকে আগলে রেখেছে, পথঘাটগুলো পরিষ্কার করেছে, ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে, অভাবনীয় দৃশ্য। এই দৃশ্য বাংলাদেশ কখনো দেখেনি। অর্থাৎ তরুণ ছাত্রদের নেতৃত্বে যে একটি গণঅভ্যুত্থান হয়েছে, সেটি একটি বিরল ঘটনা। পৃথিবীর ইতিহাসে এরকম কিছু কিছু ঘটনা ঘটেছে, কিন্তু সাম্প্রতিক ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। তো সেই কারণে মানুষ উজ্জীবিত, সাধারণ মানুষ দল মত নির্বিশেষে সবাই সাপোর্ট করছে। তার ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 17 সদস্যের একটি উপদেষ্টা কমিটি আজকে শপথ নিয়েছে এবং সেই উপদেষ্টা কমিটিতে খুবই মানুষের ভালোবাসার কিছু মানুষ তারা দেখতে পেয়েছে। তারা যোগ্য, দক্ষ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু দর্শক, কথা আছে কিন্তু, এটা মনে করার কোনো কারণ নেই যে এখন যেই আবেগটা আছে সেই আবেগটা কিন্তু 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, অর্থাৎ দিন যত যেতে থাকবে এটা কিন্তু কমতে থাকবে। তখন অনেকগুলো বাস্তবতা সামনে আসবে। সেই বাস্তবতাকে যদি ইতিবাচকভাবে এই ইউনূস সরকার যদি মোকাবেলা করতে না পারে, তাহলে কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে উল্টে যাবে। আপনাদেরকে সাম্প্রতিক ইতিহাসের একটি ঘটনা বলি। 111 সরকার মনে আছে? যখন নাকি বিএনপি এবং আওয়ামী লীগের হানাহানিতে মানুষ একেবারেই অতিষ্ঠ, প্রাণহানি এবং চরম নৈরাজ্য, তখন 111-এর যেই সরকার, মইনু আহমেদ, তার যে অভ্যুত্থান, সেটি কিন্তু মানুষ স্বাগত জানিয়েছিল। মঈনুদ্দিন ফখরুদ্দিন প্রধান উপদেষ্টা, তারা যখন নাকি প্রথম 6 মাস ছিল একেবারেই বলা যায় যে একটা মধুচন্দ্রিমা তাদের এবং এক সোনালী অধ্যায় এই সরকারের। তারপরে দিন যত গেছে আস্তে আস্তে নামতে শুরু করেছে। কেন? ক্রমেই দেখেছে যে না, ভালো হচ্ছে না। দুর্নীতি, লুটপাট আবার শুরু হয়েছে, বিশৃঙ্খলা শুরু হয়েছে এবং অসন্তোষ শুরু হয়েছে। এবং তারা যখন নাকি কিংস পার্টি করে যখন নাকি ক্ষমতায় থাকার একটা ইচ্ছা জাগ্রত হয়েছে, তখনই কিন্তু তাদের জনপ্রিয়তায় ধস নেমেছে। ওই সরকারেরও কোনো বিতর্কিত ব্যক্তির কারণেও সরকারের জনপ্রিয়তা টিকে থাকেনি, ধস নেমেছিল। এবং শেষের দিকে তো আওয়ামী লীগ, বিএনপি রীতিমতো আন্দোলনের হুঙ্কার দিচ্ছিল। তো সেই পরিস্থিতির আলোকে বলা যায় যে ইউনূস সরকারও কিন্তু কঠিন কয়েকটা চ্যালেঞ্জের মুখে পড়বে। প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে প্রতিষ্ঠিত দল হচ্ছে বিএনপি। বিএনপি এখন পর্যন্ত বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে দলের নেতারা এসছেন, সমর্থন দিয়েছেন। তাদের কাছ থেকে তারা সমর্থন নিয়েই উপদেষ্টাদের নাম টাম সবকিছু তারা ওকে করেছে, বলেছে যে এটা আপনাদের ব্যাপার, আপনারা যেভাবে চালান করবেন। তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া তাদের যে ভাষণে, সমাবেশে, সেখানেও তারা প্রশংসা করেছেন ছাত্রদের এই অভ্যুত্থানকে, তারা অভিনন্দন জানিয়েছে। কিন্তু বিএনপির দাবি কি? বিএনপির দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন। এখন দাবি কি? এখনো কিন্তু তাদের সেই একই দাবি। তারা বলছে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। কিন্তু 3 মাসের জন্য কি ডক্টর ইউনূস ক্ষমতা এসছে? অনেকে বলে যে না, 3 মাসের জন্য আসেনি। তারা একটা মৌলিক কিছু সংস্কার করবে। তার মধ্যে আছে প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, পুলিশ, অনেকগুলো সেক্টর, সেগুলো তারা সংস্কার করে বিদায় নেবে। যেটা গেস করি, যদিও তারা বলেনি যে এই সরকারের মেয়াদ কতটুকু বা কতদিন তারা থাকতে চান, কিন্তু তাদেরকে বলতে হবে। কেননা এটা কোনো রাজনৈতিক দলের সরকার না, এটা হলো অন্তর্বর্তী সরকার।
অন্তর্বর্তী সরকার কি কখনো 2 বছর থাকে? থাকে না। 111-এর সরকার 2 বছর থাকতে যেয়ে কিন্তু বিপদে পড়েছে, যে তখন সন্দেহ করা শুরু করলো যে এরা বোধহয় একটা রাজনীতি করার ধান্দা আছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু ডক্টর ইউনূসের নামটা অনেকের নামই এসছে যে তারাই বোধহয় এই সরকারকে পরিচালিত করছে। তো এখনো কিন্তু সেই পরিস্থিতি হবে যদি না বিএনপির সাথে একটা রাজনৈতিক ফয়সালা না হয়। সেই ফয়সালা হয়েছে এইটা মনে করার কোনো কারণ নেই, কেননা বিএনপি চাইবে স্বাভাবিকভাবে রাজনৈতিক দল হিসেবে তারা দীর্ঘদিন থেকে দাবি করে আসছে যে তারা একটি ফেয়ার নির্বাচন চায়, ফেয়ার নির্বাচনে তারা নির্বাচিত হতে চায়। তো এটা একজন পাগলেও বোঝে যে বাংলাদেশে এই মুহূর্তে যদি একটা ফেয়ার নির্বাচন হয়, সেই ফেয়ার নির্বাচনে আওয়ামী লীগ তো জোর করে ম্যানিপুলেট করে তারা মানে 280, 90, 86 আসন পেয়েছে। কিন্তু এখন যে অবস্থা, যে বিএনপির সামনে দাঁড়ানোর মতো কোনো রাজনৈতিক দল নেই, আছে জামাত ইসলাম। তো জামাত ইসলাম যদি 40-50টাও নেয় আর বাকিগুলি যদি বিএনপি পায়, তারপরেও তো এটা হলো জামাত বিএনপি, এটা পার্থক্য করার উপায় নেই যে এরা হলো মানে বিএনপি সরকারি দল আর জামাত হচ্ছে বিরোধী দল, তারা একই। তারপরেও একটা ভালো জমজমাট নির্বাচন হবে। যদি আলাদা আলাদা নির্বাচন করে তাহলে প্রতিটা আসনেই জামাত বিএনপির ফাইট হবে, আরও হয়তো কিছু দল চলে আসতে পারে। কিন্তু সেই নির্বাচনটা যদি হয় তড়িঘড়ি করে, অর্থাৎ 3 মাসের মধ্যে, তাহলে আসলে ওই আবারও সেই দলীয় সরকার, আবারও সেই 15 বছরের যে দলীয় দুঃশাসন, সেই দুঃশাসনের আর একটা রূপান্তর হবে, বা জাস্ট ফরম্যাটটা চেঞ্জ হবে, আওয়ামী লীগের বদলে বিএনপি, এটি হবে। এর বেশি কিছু হবে বলে মানুষ আশা করে না। এখন প্রশ্ন হচ্ছে, বিএনপি কি এই ডক্টর ইউনূস সরকারকে লম্বা সময় দেবে? এটার ফয়সালা যদি না হয়, নিঃসন্দেহে বিপদ বাড়বে। আর আওয়ামী লীগ যতই এখন অস্তিত্বহীন হয়ে যাক না কেন, এখন একটা প্রেস রিলিজ দেওয়ার মতন তাদের কেউ নাই। এটা হলো একটা নির্মম বাস্তবতা। মাঝে মধ্যে সজীব ওয়াজেদ জয় ইন্ডিয়ান একটা টেলিভিশনে বা কোনো কোনো মিডিয়াতে বক্তব্য দিচ্ছে, এটার কোনো ডেপথ নাই, মানে কোনো আগা মাথা নাই। এগুলি কোনো রাজনৈতিক বক্তব্য না, এটা জাস্ট শেখ হাসিনার পুত্র হিসেবে সে তার অনুভূতিগুলি ব্যক্ত করছে। তো এটা দলকে রিপ্রেজেন্ট করছে না। সোহেল তাজ প্রতিবাদ করেছে, তার অবস্থান তো সোহেল তাজও আওয়ামী লীগের কেউ না। কাদের সিদ্দিকী প্রতিবাদ করেছে, কাদের সিদ্দিকীও আওয়ামী লীগের কেউ না। আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করার মতন কেউ নাই। তো আওয়ামী লীগ ধারণা করা যায় যে অতি নিকট সময় যদি নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নেওয়ার মতন কোনো অবস্থা নেই। যদি আওয়ামী লীগকে একেবারে আহ্বানও জানানো হয় যে তোমরা নির্বাচন করো, নির্বাচন ফেয়ার হবে, সেই ফেয়ার নির্বাচনে অংশ নেওয়ার মতন তার অবস্থা নেই। একেবারেই বিপর্যস্ত হয়ে গেছে, নিশ্চিহ্ন হওয়া এই দলটির পক্ষে সম্ভব না। কিন্তু আবার যদি লম্বা সময় ধরে চলতে থাকে এই সরকার, আস্তে আস্তে যদি জনমনে অসন্তোষ বাড়তে থাকে, তখন আওয়ামী লীগ কিন্তু আস্তে আস্তে সামনে আসতে থাকবে যে কোনো ফরম্যাটে, এবং মানুষ তখন বলবে যে না, তাহলে তো আগের সরকারই ভালো ছিল। তো ফলে এটাও একটা চ্যালেঞ্জ। তার মানে হচ্ছে বর্তমান ইউনূস সরকারকে ভালো করা ছাড়া উপায় নেই। এটা হলো দেশি একটা রাজনৈতিক এই জটিলতা আছে, যে এই রাজনৈতিক ফয়সালা তাকে, যেহেতু আওয়ামী লীগ নাই, কিন্তু আরো যেই রাজনৈতিক দলগুলো আছে ছোট বড় মাঝারি, তাদের সঙ্গে একটা ফয়সালা করতে হবে এবং তাদের সমর্থন নিতে হবে। 1। 2 নম্বর হচ্ছে সংস্কারগুলো সত্যিকার অর্থে প্রশাসন, বিচার বিভাগ এবং অন্যান্য নির্বাচন কমিশন সবগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার মতন যে একটি সিদ্ধান্ত, এটা খুবই কঠিন, শক্ত। সেটি কি করা সম্ভব হবে কিনা? যদি সেটি করা সম্ভব না হয়, সরকার, ইউনূস সরকার ব্যর্থ হবে। আর যদি মানে সে সাকসেসফুল হয়, তাহলে অবশ্যই মানে গতানুগতিক 111-এর সরকার বা অন্য যে কোনো সরকারের থেকে খুবই প্রশংসিত হবে। আরেকটা সমস্যা আছে, যদি ইউনূস সরকারের সমর্থনে বা প্রশ্রয়ে এই গণঅভ্যুত্থানের সফলতার উপর ভিত্তি করে যদি রাজনৈতিক দল সংগঠিত হয়, যদি বিএনপি মনে করে যে ইউনূস সরকার একটি রাজনৈতিক দল, নতুন একটি রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষকতা করছে, সরকারের পক্ষে বা রাষ্ট্রের পক্ষ থেকে সমর্থন দিয়ে সংগঠিত করছে, তখন কিন্তু বিএনপির সঙ্গে
ইউনূস সরকারের একটা দ্বন্দ্ব বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে, যেটা ওই যে কিংস পার্টি ফেরদৌস করেছে, মনে আছে নিশ্চয়ই। যখন নাকি এই বিষয়গুলো সামনে আসলো তখনই কিন্তু আওয়ামী লীগ বিএনপি তারা মনে করলো যে এই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার লম্বা সময় থাকার পরিকল্পনা করছে, তখনই কিন্তু সমস্যাটা তৈরি হলো। এই চ্যালেঞ্জগুলো আছে, এইগুলি কিভাবে ফয়সালা হবে আমি জানি না, কিন্তু এটা সময়ের একটা বাস্তবতা যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে গড়ে ওঠা যে রাজনৈতিক চেতনা, তার উপর ভিত্তি করে একটি নতুন রাজনৈতিক দলের একটি অভ্যুদয়, সেই অভ্যুদয়টাই কিভাবে হবে, কাদের নেতৃত্বে হবে সেটা পরিষ্কার না হলেও এটা বাস্তবতা। গেল আন্তর্জাতিকভাবে কিন্তু সবচেয়ে একটি কঠিন অবস্থানের মধ্যে পড়বে ইউনূস সরকার। কিভাবে? সেটি হচ্ছে ভারতের সাথে এতদিন যে সম্পর্ক, সেই সম্পর্ক বাংলাদেশের একেবারে সেই ডক্টর মোমেনের কথায় স্বামী স্ত্রীর সম্পর্ক, সেই সম্পর্কের বিপরীত অবস্থান নিতে গেলে ভারত ক্ষুব্ধ হবে, রুষ্ট হবে। এবং ভারতের সাথে যেহেতু অনেক সাধারণ পণ্য আমদানি রপ্তানিতে বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল, ফলে যে কোনো সময় কিন্তু বাংলাদেশ একটা বেকায়দায় পড়তে পারে যদি ভারতের সাথে সম্পর্ক খারাপ থাকে। আর ভারতের সাথে সম্পাদিত অনেকগুলো চুক্তি হয়েছে অথবা MOU সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, সেইগুলো যদি এখন বাতিল করার চেষ্টা করে তাহলে ভারতের সাথে সম্পর্ক নষ্ট হবে। আবার গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনা, তাকে যদি প্রশ্রয় দেয়, আরো আওয়ামী লীগের অনেক নেতা সেখানে ভিড় করছেন, গোপন পথে তারা যাচ্ছেন, যার কারণে ভারত ভিসা পর্যন্ত বন্ধ করে রেখেছে। এখন যদি শেখ হাসিনা আওয়ামী লীগের অন্যান্য নেতাদেরকে যদি আশ্রয় দেয়, তাহলেও কিন্তু এই নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটবে। এবং এই অবস্থায় রেখে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখা, আগের মতো তো দূরের কথা, মানে এমনি স্বাভাবিক অবস্থায় রাখাটাও কিন্তু কঠিন হয়ে যাবে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে এটা একটা বড় চ্যালেঞ্জ। আর ভারতের সাথে সম্পর্ক যদি টানাপোড়েন হয়, সেক্ষেত্রে কিন্তু আমেরিকা যেহেতু ভারতের মিত্র, এই আঞ্চলিক মানে কি বলে ভূ রাজনৈতিক নানান হিসাব নিকাশে, সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বিব্রত হবে। আবার ভারতের সাথে যদি শেখ হাসিনার যেই চুক্তিগুলো সেটা যদি বাস্তবায়নেরও অনুমতি দেওয়া হয়, তাহলে কিন্তু চীন আবার রুষ্ট হবে। কেননা চীন সাম্প্রতিক সময় উল্টে গেছে, এটা সবাই জানে, যে মংলা সহ তারপরে উত্তর পূর্বাঞ্চলের রেল সংযোগের ব্যাপারে সম্মতি দেওয়ার পর এবং তিস্তার বাঁধ ব্যারেজ, সেই ব্যারেজটা ভারতকে দেওয়ার কারণে চীন কিন্তু ক্ষুব্ধ হয়ে আছে। ফলে চীনও চাইবে যে তার যেই হারানো যেই টার্গেটগুলো বা তিস্তা ব্যারেজ, মংলা পোর্ট, এই বিষয়গুলো, এটা যাতে নতুন সরকার তাদেরকে সাথে যাতে আবার নতুন করে নেগোসিয়েশন করে। এই নেগোসিয়েশন করতে গেলে আবার ভারতের সঙ্গে নতুন একটা সম্পর্ক টানাপোড়েন শুরু হবে। ফলে অনেকগুলো আন্তর্জাতিক চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে কিভাবে সরকার এগোবে সেটি এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।